তিনজন ইউটিউবার এক গ্রামে ঘুরতে গিয়ে পড়ে যায় অদ্ভুত এক রহস্যময় বেড়া জালে, যেখান থেকে তারা কি আদৌতে আর কখনো ফিরে আসতে পারে, কিংবা এক লোক যে কোনো এক গ্রীষ্মের মধ্যরাতে শুনশান ট্রেন স্টেশনে বসে কাগজে কিছু একটা লিখছিল, কিন্তু এরপর সে চলে যায় এক অন্য জগতে। কেন, কি চলছিল তার চিন্তার জগতে যা তাকে পরিণত করে শয়তানে? সবকিছুর মিশেল নিয়ে আজকে হাজির হয়েছি দুটো ভিন্ন ভিন্ন হরর থ্রিলার শর্ট ফিল্মের কাহিনী নিয়ে। কাহিনীগুলো একদমই গতানুগতিক ভূতের গল্পের থেকে আলাদা। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে চলে এসেছি দুটো মুভির গল্প নিয়ে, যেটির প্রথমটি হচ্ছে ব্রহ্মপুরের বিভীষিকা এবং দ্বিতীয়টির নাম হচ্ছে মই। তবে চলুন আর দেরি না করে এবার হারিয়ে যাওয়া যাক গা শিউরে ওঠা ভয়ের এক অন্যরকম জগতে। প্রথমে আমরা শুনবো যে মুভির কাহিনীটি, সেটির নাম ব্রহ্মপুরের বিভীষিকা। মুভিটি শুরুর আগে একটি ডিসক্লেইমারে দেখানো হয় যে এক ফাল্গুনে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ব্রহ্মপুর গ্রামে হঠাৎ একদিন আটকে পড়ে তিন তরুণ ইউটিউবার, যাদের নাম ঋচিক অধিকারী, সৌম্য বসু এবং সৌপ্তিক মুখার্জি। জানা যায় যে তারা নাকি সেই গ্রাম থেকে আর কখনো ফেরে না। কিছু মাস পর তাদের মোবাইল খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকে পাওয়া যায় কিছু ফাউন্ড ফুটেজ। সুতরাং প্রথমেই মুভিটি একটি ফাউন্ড ফুটেজ মুভি। ওপেনিং সিনে আমরা দেখতে পাই গাড়িতে করে তিন ইউটিউবার বন্ধু এক রাতে মেদিনীপুরের ব্রহ্মপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিন বন্ধুর মধ্যে ঋচিকের ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার উপলক্ষে এই ট্যুর প্ল্যান করা হয়েছে। সাথে কোলাবোরেশনে আছে সৌম্য এবং মুখার্জি। মুখার্জি চ্যানেলের নাম ছিল সুপিটক আর সৌম্যের চ্যানেলের নাম ফুডিবাজ। তো এই দুইজন ইউটিউবারের মধ্যে মুখার্জি হার্ডওয়ার্ক এবং ট্যালেন্ট দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করলেও সৌম্য একটু অদ্ভুত প্রকৃতি ক্রিয়েটর ছিল, যে কিনা চ্যানেল গ্রো করত বিভিন্ন রকম কন্ট্রোভার্সি দিয়ে। যাই হোক, তো যেতে যেতে তারা হঠাৎ করে দেখে যে তাদের গাড়ির সামনে একদম আচমকা একটা সাদা শাড়ি পরা মহিলা এসে পড়েছে। ওরা গাড়ি হার্ড ব্রেক করে, কিন্তু গাড়ি থেকে নামার পর দেখে যে মহিলাটি কোথায় জানি পালিয়ে গেছে। এরই মধ্যে কিন্তু মাঝখানে তাদের গাড়িটাও খারাপ হয়ে যায়। অতঃপর আর কি করা, সেখানেই ওদের নেমে পড়তে হয়। কিন্তু জায়গাটা এতটাই ব্যাকওয়ার্ড ছিল যেখানে কোনো মেকানিক পাওয়ার সম্ভাবনাই নেই। তাই ওরা অলমোস্ট সারা রাত গাড়ি ঠিক করতে করতেই কাটিয়ে দেয়, কিন্তু গাড়ি আর ঠিক করতে পারে না। এর মধ্যে মুখার্জি ঋচিককে এসে বলে যে ওর উচিত হয়নি সৌম্যর মতো টিপিক্যাল কন্ট্রোভার্সি করে কন্টেন্ট ক্রিয়েট করা টাইপ কারোর সাথে কোলাবোরেট করা। ঋচিক তখন বলে যে আসলে সৌম্যের রিচ সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো, তাই সে এই কোলাব করেছে। এদিকে খুঁজতে খুঁজতে তারা একটা দোকানের সামনে এসে পড়ে। সেখানে এক বয়স্ক লোক দোকানদারি করছিল। তার মাধ্যমে ওরা জানতে পারে যে গাড়ি ঠিক করার মিস্ত্রি এখনো এখান থেকে 5 মাইল দূরে, আর তারা এভাবে এই গ্রাম থেকে বের হতে পারবে না। এই গ্রামের একটা রিচুয়াল আছে যে এই গ্রামে একবার কেউ ঢুকলে 5 দিন এখানে না থেকে বের হতে পারে না। তাছাড়া এখান থেকে 5 দিন পর বের হতে গেলে এই গ্রামের এক অনেক বড় সাধিকা রেখামার পারমিশন নিতে হবে, অন্যথায় পরিণতি হবে ভয়ঙ্কর। ঋচিক এই বুড়ো দোকানদারের কথা পাত্তা না দিয়ে চলে যেতেই নিবে, তখনই সেখানে ভিকি নামের সেই গ্রামের একটি ছেলে এসে বলে যে রেখামাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে ভিকির কথা শুনে আমরা বুঝতে পারি কাল রাতে যে সাদা শাড়ি পরা মহিলাটা গাড়ির নিচে চলে এসেছিল সেই হচ্ছে রেখামা। এদিকে ভিকি ঋচিককে দেখার সাথে সাথেই ওকে চিনে ফেলে যে ও ইউটিউবার। তো নিজের একজন ফ্যানকে পেয়ে ঋচিক ছবি টবি তুলে আর প্রমিস করে যে রেখামাকে খুঁজে সে বের করবে। খুঁজতে খুঁজতে ওরা রেখামাকে পেয়ে যায় একটা পুকুরের পাশে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ভিকি রেখামাকে খুবই পিকুলিয়ার ভাবে চুল ধরে টেনে নিয়ে আসে আর একটা অটো ভাড়া করে পুরো গ্রামে মাইকিং করতে থাকে যে আজকে রাতে রেখামার শো হবে, যেখানে সবাই তাদের নিজেদের প্রশ্ন, সমস্যা ইত্যাদি নিয়ে আসতে পারবে। সেগুলোর উত্তর রেখামা দিবে। ভিকি আরেকটা অদ্ভুত কাণ্ড করে বসে। ও বলে আজকে রাতে 3 জন পপুলার ইউটিউবারও সেখানে উপস্থিত থাকবে। অদ্ভুতের জন্য, কারণ ভিকি এই ঘোষণার আগে 3 জন ইউটিউবারের কারোর থেকেই পারমিশন নেয়নি, যেটার জন্য ঋচিক কিন্তু এবার একটু রেগেই যায়। কিন্তু সৌম্য তখন ওদেরকে বুঝাতে থাকে যে থাক, চলোই না, গেলে আমাদেরই ফ্যান ফলোয়ার বাড়বে, পাবলিসিটি হবে। এদিকে ঋচিকরা গাড়ির কাছে ফিরে এসে দোকানদারদের থেকে রেখামার অতীত শুনতে থাকে। অনেক অনেক বছর আগে এই গ্রামের এক
তান্ত্রিক পশ্চিমবঙ্গের শিয়ালদা নামক এক জায়গা থেকে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে। তখন হঠাৎ করে গ্রামে ভয়াবহ মহামারী শুরু হয়, যেখানে সবাই মারা যাচ্ছিল এক অজানা রোগে। এমনকি সেই গ্রামের এক বাচ্চার ক্রমাগত ভয়ানক খিঁচুনি শুরু হয়। এ সময় তান্ত্রিক তন্ত্রবিদ্যার মাধ্যমে পুরো গ্রাম এবং সেই মেয়েটির উপর কবজা করে ফেলে, আর মেয়েটির ভেতরে একজন ডেমিগড বা উপদেবতাকে নিয়ে আসে। ফলে মেয়েটি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়। মেয়েটি তখন সেই বাচ্চাটাকে একদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ করে ফেলে, আর এই মেয়েটির নামই হচ্ছে রেখামা। তো এই কাহিনীটি শুনে ঋচিকরা কোনো প্রশ্ন করে না। ওরা কথা বলা শেষ করে পাশেই একটা হোটেলে রুম ভাড়া করে থাকার ব্যবস্থা করে। এদিকে আবারও সেই রাতের প্রোগ্রামে যাওয়া নিয়ে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়, যেখানে সৌম্য রাজি থাকলেও মুখার্জি কিছুতেই ওই প্রোগ্রামে যেতে চাইছিল না। এসব তর্ক বিতর্কের মাঝখানে সেখানে হঠাৎ করে সেই মহিলাটা অর্থাৎ রেখামা পাগল পাগল অবস্থায় চলে আসে আর বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, এই গ্রামের সবাই আমার সাথে অদ্ভুত আচরণ করছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেখানে ভিকি চলে আসে এবং ভিকি রেখামাকে আবারও আগের মতোই চুলের মুঠি ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। সৌম্যরা কিছুই বুঝতে পারে না যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এদিকে রাতে যখন অনুষ্ঠানের সময় হয়ে আসে, ওরা সেই জায়গায় পৌঁছালে ভিকি ওদেরকে বলে কোনো রকম ফ্ল্যাশ লাইট না জ্বালাতে। তো ভেতরে ঢুকলে তিনজনই দেখতে পায় যে একটা ঝুপড়ি ঘরের মধ্যে এক তান্ত্রিক সাধনার ব্যবস্থা করছে, আর সেখানে রেখা সহ গ্রামের অনেকেই উপস্থিত আছে। সবাই রেখাকে নিজ নিজ সমস্যার কথা প্রশ্ন করছে, আর রেখা অদ্ভুত বিকট কণ্ঠে এক এক রকম রূপে সেগুলোর উত্তর বা সমাধান বলছে, যেন ওর মধ্যে কোন একটা আত্মা ভর করেছে। এসব দেখে আবারও তিনজন ইউটিউবার হোটেলে ফিরে আসে আর নিজেদের মধ্যে আজকে যা দেখলো তা নিয়ে আলাপ করতে থাকে। মুখার্জি পুরোপুরি নিশ্চিত যে রেখা পজেসড, কিন্তু ঋচিক ভাবে যে এগুলো সবই ভুয়ো। অন্যদিকে সৌম্য বলে ওর নাকি এসব নিয়ে মাথা ব্যথাই নেই, ওর কাছে রেখাকে দেখতে দারুণ লেগেছে। এইসবের মাঝখানে হঠাৎ ওদের রুমে আসে ভিকি। ওদেরকে ভিকি বলে যে রেখা নাকি সবকিছুর পাশাপাশি মেহমানদের স্পেশাল খাতিরও করতে পারে। এর অর্থ তিনজনের কারোরই বুঝতে বাকি থাকে না। এ কথা শুনে সৌম্য তাড়াতাড়ি 2000 টাকা বের করে ভিকিকে দেয় আর রেখাকে নিয়ে অন্য রুমে চলে যায়। পরদিন সকালে যখন মুখার্জি এবং ঋচিক সৌম্যকে ডাকতে যায়, দেখে সৌম্য হাত পা বেঁকে পুরো প্যারালাইজড এর মতো পড়ে আছে, এমনকি কথাও বলতে পারছে না, আর রুমের কোথাও রেখা নেই। এই অবস্থায় দুইজন ধরাধরি করে সৌম্যকে নিয়ে আসে এবং সন্ধ্যাবেলায় আবারও ওই প্রোগ্রামে সৌম্যকে নিয়ে যায় তান্ত্রিককে ধরার জন্য। প্রোগ্রামে গিয়ে ওরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করতে থাকে আর তান্ত্রিককে সরাসরি ধরে এই অপবাদে, আর রেখার জন্যই আজকে সৌম্যর এই অবস্থা হয়েছে। কিন্তু তান্ত্রিকও ওদের সাথে তর্ক করতে থাকে। এই পরিস্থিতিতে ভিকি হঠাৎ পালিয়ে যায়। এবার সেখানে রেখা এসে উপস্থিত হয় আর ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে, যেন ওর উপরে বিভৎস কোনো আত্মা এসে আবারও ভর করেছে। এরপর রেখা কিছু বুঝে ওঠার আগেই সৌম্য ও ঋচিকের উপর হামলা করে বসে। এই অবস্থায় সেখান থেকে মুখার্জি দৌড়ে পালায়, কিন্তু মাঝ রাস্তায় পৌঁছাতে না পৌঁছাতেই সেখানে হঠাৎ সামনে এসে দাঁড়ায় পজেসড রেখা। রেখা শেষবারের মতো একটা কথা বলে ওঠে, আমি তোমাদের ভরসা করেছিলাম আর তোমরা আমাকে ধোঁকা দিয়েছো। এই বলে হাসতে হাসতে রেখা মুখার্জির উপরও হামলা করে। আর এই সিনের সাথেই ব্রহ্মপুরের বিভীষিকা নামের এই শর্ট ফিল্মটি এখানেই শেষ হয়। আর আমরা অলরেডি জানি যে 3 ইউটিউবার সেই গ্রাম থেকে আর কখনোই ফিরে আসেনি। এই ছিল প্রথম মুভির কাহিনী, যেটার কাহিনী খুব স্ট্রেট ফরওয়ার্ড হলেও এখানে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন এখানে একটা ব্যাপার দেখায় যে কিভাবে প্রযুক্তি মানুষকে অমানুষ বানিয়ে দিচ্ছে, যেখানে মানুষের কাছে কেউ মানবিক সাহায্য চাইলেও মানুষই তাকে ধোঁকা দিচ্ছে। আর প্রযুক্তির মায়াজালে পড়ে দুটো ভিউয়ের জন্য নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে বিন্দুমাত্র মানুষ দ্বিধাবোধ করছে না। এই মুভিতে নারীদেরকে কিভাবে পণ্য হিসেবে ব্যবহার করা হয় সেটাও তুলে ধরা হয়েছে, যে সবখানেই নারী এখনো এই যুগে এসেও ভোগ্যবস্তু হয়েই আছে। তাছাড়া মুভিটায় তন্ত্র সাধনার নামে অন্ধবিশ্বাস কিভাবে মানুষকে সব দিক থেকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই ব্যাপারটাও দেখানো হয়েছে। এবার আমরা চলে যাব আজকের এপিসোড
এপিসোডের দ্বিতীয় মুভিতে। আজকের দ্বিতীয় মুভিটি হচ্ছে একটি আসামিজ হরর শর্ট ফিল্ম যার নাম মই। এই মুভিটি শুরুর আগেও একটা ডিসক্লেইমারে দেখানো হয় যে সেখানে লেখা থাকে যে সনাতন ধর্মে কৃষ্ণা অর্জুন বেদার প্রণোদিত মুখ্য উপনিষদ নামক শাস্ত্রের 8টি অধ্যায়ের শেষ যে অধ্যায় রয়েছে যার নাম কথোপনিষদ। এই কথোপনিষদের একটি বাণী স্ক্রিনে মুভি শুরুর আগে ফুটে ওঠে, যেখানে বলা হয়, "This is hidden within the souls of all beings. Only the subtle seers with sheer intelligence are capable of seeing it." এই মুভিটির ওপেনিং সিনে আমরা দেখতে পাই যে একজন লোক ট্রেন স্টেশনে বসে খাতায় স্ক্রিপ্টের মতো কিছু একটা লিখছে। এরপর স্ক্রিনে হঠাৎ লেখা উঠে অ্যাংজাইটি। এরপর আমরা দেখি সেই লোকটা আবার একটা রুমের তালা খুলে ভেতরে ঢুকে আর হঠাৎ করে পেছন থেকে কেউ এসে তার মাথায় বাড়ি মারে। লোকটা অজ্ঞান হয়ে পড়ে। এরপর স্ক্রিনে আবারও একটা ফুল জাতীয় কিছু একটা ছবি ভেসে ওঠে। এরপর আমরা দেখি যে সেই লোকটা আবারও একটা রুমে বসে ফোনে কথা বলছে আর তার হাবভাব কেমন বদলে গেছে। লোকটা তখন বলে, "কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই পুরো বিশ্ব হচ্ছে নশ্বর, অর্থাৎ এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী না। সময়ের সাথে সাথে সবাই দুর্বল হয়ে পড়ে কিংবা ক্ষয়ে যায়। এই পৃথিবীর পুরোটাই হচ্ছে সৃষ্টিকর্তা। যেরকম সমুদ্রের প্রত্যেকটা জলকণা নিয়ে সমুদ্র, তেমন এই পৃথিবীর সব সৃষ্টি হচ্ছে সৃষ্টিকর্তার ছোট ছোট অংশ। সেই হিসেবে মানুষও হচ্ছে সৃষ্টিকর্তার অংশ। কিন্তু মানুষ যখন নিজের শরীরে থাকে তখন আস্তে আস্তে সৃষ্টিকর্তা এবং আত্মার মাহাত্ম্য ভুলে গিয়ে নিজের ইচ্ছা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তার মধ্যে উদয় হয় অহংকার বা ইগোর। তখন সে সৃষ্টিকর্তা থেকে দূরে যায় এবং নিজের অস্তিত্ব ভুলে যায়। এভাবে মানুষ নিজের সৃষ্টিকে অস্বীকার করে লোভ, মায়া এবং ইচ্ছার মোহতে পড়ে। এসব কথা বলার পর আমরা দেখতে পাই যে লোকটা এবার খুবই অদ্ভুত বিকৃত আচরণ করতে থাকে। আর সেই সময় সেই ঘরে দরজা নক করে ঢুকে আরেকটা লোক। এবার এই লোকটাকে হাতুড়ি দিয়ে আগের লোকটা মাথায় মেরে অজ্ঞান করে ফেলে এবং শরীরটা আরেকটা ঘরে নিয়ে কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এই দৃশ্যের সাথে এই শর্ট ফিল্মটি এখানেই শেষ হয়। কিন্তু মুভিটি আপাত দৃষ্টিতে অদ্ভুত এবং কিছু না বোঝা গেল ভালো করে ভাবলে এখানে রয়েছে গভীর কিছু অর্থ, সেগুলোই আমি এখন এক্সপ্লেইন করব। এই মুভিটি যে প্রোটাগনিস্ট সে আসলে ডিরেক্টর নিজেই। এখানে ডিরেক্টর দেখাতে চেয়েছে যে প্রথম দৃশ্যে যখন ট্রেন স্টেশনে স্ক্রিপ্ট লিখছিল লোকটা, সেটা ছিল বর্তমান, আর পরবর্তীতে যে সিনারিগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো তার স্ক্রিপ্টের লেখা কল্পকাহিনী কিংবা বলা যেতে পারে তার নেগেটিভ চিন্তার একটা অংশ। মুভিটা আপাত দৃষ্টিতে গতানুগতিক হরর মুভির মতো ভয়ের না হলেও এখানে ডিরেক্টর একটা অ্যাবস্ট্রাক্ট বা মিস্টেরিয়াস আবহাওয়া তৈরি করে সিম্বলাইজ করেছেন যে কিভাবে নেগেটিভিটি মানুষের মস্তিষ্ককে আস্তে আস্তে খেয়ে ফেলে আর মানুষকে পরিণত করে এমন এক সত্তায় যেখানে সে বিশ্বাস করে যে সে যে নেগেটিভ জিনিসটা ভাবছে সেটাই সঠিক এবং সেটাই তাকে প্রোটেকশন দিবে, কিন্তু আদতে তা নয়। তো এই ছিল লাস্ট মুভিটির এক্সপ্লেনেশন। তো এই ছিল আজকের দুটি ভিন্ন ধরনের হরর থ্রিলার শর্ট ফিল্মের এক্সপ্লেনেশন, গতানুগতিক গল্পগুলো থেকে যেগুলো একদমই আলাদা। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিগুলো কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতেও একদমই ভুলবেন না। কথা হবে নেক্সট এপিসোডে। টিল দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস।